একটা ফোন এসে ফোনে আমাকে এটাই বলা হয়, তার মেয়েটির দাদা আমাকে রীতিমতো ধমক দিয়ে বলে, মানে আমার লাইফ থ্রেট দিয়ে বলে, তোমাকে আমরা দেখে নেব। যারা জোরপূর্বক আসছে, জোরপূর্বক বলতে হয়তো তার সমস্যা আছে, তার আর্নিংটা দরকার, আর্নিং না হলে হবে না, তো তারা কিন্তু এসে অ্যাডজাস্ট করছে 1 মাস 2 মাস, কিন্তু যখনই সেখানে ভালোবাসা তৈরি হচ্ছে, কোনো জায়গায় ভালোবাসা তৈরি হয়ে গেলে মানুষের আর সেই বাধ্যবাধকতা থাকছে না, বা কারোর বেবি আছে, হাজবেন্ড চলে গেছেন, তো খুব চালানোতে প্রবলেম হচ্ছে, তাদের প্রয়োজন একদম পাতি কথায় প্রয়োজন। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আর আজ আমাদের মধ্যে রয়েছেন একজন উদীয়মান প্রতিভা, ঋতপা রায়। এই মুহূর্তে রূপ বিশেষজ্ঞা, বনগাঁর একটি জনপ্রিয় বিউটি পার্লার এবং ট্রেনিং সেন্টার প্যারামাউন্ট বিউটি পার্লারের বর্তমান দায়িত্বে রয়েছেন ঋতপা। সবাই যাকে হ্যাপি বলেই চেনেন। বলা যেতেই পারে উচ্চশিক্ষায় শিক্ষিতা, তা সত্ত্বেও কেন তার ভালোবাসার এই কাজটিকে গ্রহণ করে নিয়েছেন, এটা নিয়েই তার স্বপ্ন। আমরা আলোচনা করব আজকে সে বিষয়ে। পার্লার কি শুধুমাত্র সাধারণ মানুষরাই কাজ করেন সেখানে, না কেউ কেউ ভালোবাসা দিয়ে, ভালো লাগা দিয়ে, আন্তরিকতা দিয়েও কাজটা করেন? নমস্কার, আমি ঋতপা। খুব ভালো লাগছে আজকে এখানে এত সুন্দর একটা আমন্ত্রণ পেয়ে। খুব কি বলা যায়, খুব টেনশন নিয়ে এসছি, জানি না কেমন কি হতে চলেছে। তো যেটা বলার, যে কাকু যে প্রসঙ্গে বললেন যে মানে কতটা আন্তরিকতা আছে, কতটা জোরপূর্বক আসছে মানুষ। তো প্রথমে আসি যারা কাজ করছে তাদের কথা। তো হ্যাঁ, যেমন একটা রাস্তা চলতে গেলে ডান দিক বাদিক থাকে, বা একটা রেল লাইনের ডান দিক বাদিক থাকে, তেমন প্রত্যেকটা প্রফেশনের আমি বিশ্বাস করি যে জোরপূর্বক কিছু মানুষ আসবে আর কিছু মানুষ ভালোবেসে আসবে। তো কে দাঁড়িয়ে যাবে, কে দাঁড়াবে না, সেটা সম্পূর্ণ কেউ একজন আছে আমাদের উপরে, যে সবটা দেখছে, সবটা কন্ট্রোল করছে। আমরা তো মানুষরা শুধু চেষ্টাটুকু করতে পারি, বাদ বাকিটা তো রেজাল্ট, মানে এটা আমার নিজস্ব বিশ্বাস, আমি ভুল হতে পারি হয়তো, আমার মনে হয় আমরা চেষ্টা করতে পারি, বাদ বাকিটা ঈশ্বর। তো যারা জোরপূর্বক আসছে, জোরপূর্বক বলতে হয়তো তার সমস্যা আছে, তার আর্নিংটা দরকার, আর্নিং না হলে হবে না, তো তারা কিন্তু এসে অ্যাডজাস্ট করছে 1 মাস 2 মাস, কিন্তু যখনই সেখানে ভালোবাসা তৈরি হচ্ছে, কোনো জায়গায় ভালোবাসা তৈরি হয়ে গেলে মানুষের আর সেই বাধ্যবাধকতা থাকে না, প্রথম 1-1.5 মাস। তো এটা একটা সম্পর্কের মতন হয়ে যায়, যেমন মানুষের সম্পর্ক, বন্ধুতে সম্পর্ক, কাজটাও কখন যেন একটা প্রিয় মানুষ হয়ে ওঠে। তো একটা মেয়ের কাছে, মানে আমি আমাকে দিয়েই বলছি, আমি কোথাও গিয়ে প্রেমিকা, আর আমার কাজ কোথাও গিয়ে আমার প্রেমিক। তো এটা তৈরি হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে। আর যারা ভালোবেসে আসে, তারা তো একটা স্বপ্ন চোখে বেঁধে আসে যে আমি এটা হব। তো হয় না, আমরা সেই মানে চলতি ভাষায় যেটা বলে থাকি, যে ক্রাশকে দেখে একটা উৎফুল্লতা জাগে মনের ভেতরে, তারপর ক্রাশ কাছে আসলে পরে, সেই মানুষটাকে জানলে পরে যেটা হয়। তো যারা ভালোবেসে আসে সেরকম, তো যেমন ভালোবেসে আসার মানুষও থাকছে, তেমন জোরপূর্বক কিছু মানুষ আসছে, তারাও থেকে যাচ্ছে প্রয়োজনে, একদম হ্যাঁ, প্রয়োজনে, জোরপূর্বক বলাটা ভুল, প্রয়োজন, হ্যাঁ, বেঁচে থাকার তাগিদে, একদম। তো দুটোই কিন্তু মানে সাইমালটেনিয়াসলি দুটোই থাকছে, এবং হ্যাঁ হচ্ছে। কিছু মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, কিছু মানুষ আজ দাঁড়াতে পারছে না, কাল দাঁড়াচ্ছে, কেউ হয়তো দেখা গেল 5 বছর বসে আছে, তারপর গিয়ে স্ট্রাইক করছে। এবার এটার ব্যাখ্যা যদি বলা যায়, তাহলে সবটাই আমি বলবো আমার ছোট বুদ্ধিতে, যেটা আমি বুঝি, যে অল্প বুদ্ধিতে, যে সবটাই হচ্ছে কোথাও গিয়ে কারোর একটা হাত আছে, মানে কেউ একজন আছেন, মানে অন্তরালে অদৃশ্য সুপ্রিম পাওয়ার। আমি বিশ্বাস করি সুপ্রিম পাওয়ারে ভীষণভাবে। এই পার্লারের জগতে বিভিন্ন ট্রেনিং জায়গা থেকে, সরকারি বেসরকারি জায়গা থেকে
প্রচুর মেয়েদেরকে পার্লারে ট্রেনিং দেওয়া হতো। হ্যাঁ, একটি পরিসংখ্যান করে দেখা যায় যে সেখানে একেবারে পিছিয়ে পড়া মেয়েরা, তার ভেতরে অধিকাংশ বিবাহ বিচ্ছিন্না কিংবা স্বামী পরিত্যক্তা, একদম, বা স্বামী তাদেরকে মানে এক কথা আমরা যাকে বলি স্বামী মৃত, বিধবা যাদেরকে বলি, মানে প্রয়োজনটা ভীষণ, অর্থের প্রয়োজন, কি করবে দিশা পাচ্ছে না। সরকারি একটি বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের দেশের সরকার, তারা বিভিন্ন ট্রেনিং, উৎকর্ষ বাংলা, PNKV ইত্যাদি জায়গাতে এটা শেখানো হয়। সেক্ষেত্রে দেখা গেছে যে এই জাতীয় মহিলারাই কিন্তু এখানে, বা মেয়েরা এখানে যাচ্ছে, তারা একটা স্বপ্ন নিয়ে তো যাচ্ছে একদম। তারপরে কোথাও তার কত পার্সেন্ট আসলে টিকে থাকছে এখানে? আচ্ছা, তো এক্ষেত্রে এটা একদমই সঠিক যে আমি বাস্তব জীবনে আমি যতদিন কাজ শুরু করেছি সেই পরিসংখ্যানে, বা যে কদিন আমি ক্লাস করাচ্ছি সেই পরিসংখ্যানে দেখেছি যে সত্যিই তাই, যে বেশিরভাগ কোথাও গিয়ে একটা একটা অধ্যায়, তাদের জীবনের একটা অধ্যায়, কঠিন অধ্যায় তারা পার করে এসে আসছে। কেউ ডাইভোর্সি, কেউ থাকতে পারছে না, বা কারোর বেবি আছে, হাজবেন্ড চলে গেছেন, তো খুব চালানোতে প্রবলেম হচ্ছে, তাদের প্রয়োজন একদম পাতি কথায় প্রয়োজন তাদের। তো হ্যাঁ, আসছে কোথাও গিয়ে বিভিন্ন সরকার থেকেও এটা ট্রেনিং দেয়া হচ্ছে। তো এই পরিসংখ্যানেই আমি বলতে চাই, যখন সরকার এটা নিয়ে ভাবছে তাহলে এটার ভিতরে কিছু তো ম্যাজিক আছে। তো এবার আসি পিছিয়ে পড়া। হ্যাঁ, একটা হাত যদি কেউ না বাড়ায় তাহলে কিন্তু মানুষ যারা পিছিয়ে আছে তারা এগিয়ে আসতে পারবে না। তো এগিয়ে আসতে গেলে সরকারই যখন সেই হাতটা দিচ্ছে, এবং সরকার তো আমার মস্তিষ্কের যতটা ক্ষমতা, তো অবশ্যই অনেক বেশি পাওয়ারফুল, অনেক বিজ্ঞ মানুষরা বসে একটা ডিসিশন নিচ্ছে, একটা প্রকল্প বের করছেন, তো অবশ্যই ভাবনা চিন্তা করেই বের করছেন। তো এবার এই মানুষরা কেন এখানেই আসছে, যদি প্রসঙ্গটা আসে, তো বলা যায় যে এই যে জায়গাটা, যেহেতু প্রথমে তো আমরা মানে সুদূর ইতিহাসেই দেখতে পারি যে মহিলা মানে কোথাও গিয়ে সচেতন, সৌন্দর্যজন প্রেমী, নিজেদেরকে নিয়ে সুন্দর করে তোলা, প্রচেষ্টা, একটা আর্ট আদি থেকে। তো যেটা ইনবিল্ট একদম শুরুর থেকেই আমাদের, যদি এটা এরম বলছি না যে কোনো মেয়ে মাত্রই এটা হতে হবে, মানে শুরু থেকেই সমাজ আমাদের ভেতরে যেন এটা একটা বীজ বুনে রেখে দিয়েছে যে নারী সৌন্দর্যের প্রতীক। হ্যাঁ, এটা একদম আগে থেকেই এটা, এই যে ব্যাপারটা আছে আমাদের ভেতরে, তো এই শুরুটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে অলরেডি, এবং প্রত্যেকটা মানুষই, প্রত্যেকেই, আমরা যদি আমাদের ঠাকমাদের দিকেও দেখি, তারাও কিন্তু শাড়িটা পরার সময়, একটু নতুন বাড়িতে যাওয়ার সময় কিন্তু একটু ঠিকঠাক ভাবে যান। তো এই যে, তার মানে বুঝতে পারছি এটা আমাদের ভেতরেই আছে। তো যখন যেটা ভেতরে আছেই সেটাকেই চলো না শান দিই। তো এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর যেটা বলা যায় যে এই প্রফেশনে আসলে পরে যে অনেক মানুষ, হ্যাঁ, অনেকে বাঁকা চোখে দেখে যে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা এগিয়ে আসছে, এরকমটা একটা সময় অবধি ছিল, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সময় বদলাচ্ছে, এবং যখন দেখা যাচ্ছে সেই পিছিয়ে পড়া 10 জনের মধ্যে থেকে একজন কোথাও গিয়ে মানুষের যে ধারণা, বা মানুষের যে তাকে নিয়ে যে এক্সপেকটেশন, যে লেয়ারটা, সেই লেয়ারটা কোথাও গিয়ে একজন সেটা আইকোনোক্লাস্ট হয়ে যাচ্ছে, সে ভেঙে দিচ্ছে সেই চিন্তা ভাবনা। তখন কিন্তু ব্যাকে যে আরো 9 জন আছে তারা কিন্তু একটু হলেও আশ্রয় পাচ্ছে। তো কে সেই একজন হবে সেটা কেউ বলতে পারে না, কিন্তু সেই একজনকে দেখে কিন্তু 9 জনের স্বপ্নটা বেঁচে থাকছে। এটা তো সব ক্ষেত্রে একদম, হ্যাঁ, সফলতা একজন লটারি টিকিট পায়, কোটি মানুষ কাটে। একদম। এবার সেই জায়গা থেকে যদি আমার মনে হয় সরকারি যে PMKV বিভিন্ন যে প্রকল্পগুলো আমরা দেখে থাকি, তো যত মানুষকে যদি 100 জন মানুষের ক্ষেত্রে করা হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে, তো সেখান থেকে হ্যাঁ, রেশিওটা 100ই কোনো, আমার মনে হয় না কোনো প্রকল্পে 100ই রেজাল্ট আসে। তবে 0 রেজাল্ট আসার থেকে আমার মনে হয় 0.1% রেজাল্টটাও খুব শুভ। কারণ ওই 0.1%-এর মধ্যে দেখা গেল 4টে মানুষের জীবন বদলে গেল, 4টে মানুষের সাথে সাথে 4টে পরিবারের জীবন বদলে গেল। তো আমি তো এটাকে সাধুবাদী জানাই। আচ্ছা, এই যে উচ্চশিক্ষিতা, হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট হয়েছে, এবং একটা খুব বলবো যে একটা গুণী পরিবার থেকে আসা, তার মধ্যে থেকে আমি, বাবা একজন গুণী মানুষ, প্রতিষ্ঠিত শিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক,
ভাই সেই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবো যে ব্যান্ডের একেবারে বাংলা ব্যান্ড শিল্পটা হারিয়ে যাওয়ার পথে সেখানে দাঁড়িয়ে মুভ করা, এমন একটি জায়গায় দাঁড়িয়ে হাট্টিমাটিম এই মুহূর্তে বাংলার একটি জনপ্রিয় এবং বেশ পরিচিত ব্যান্ড। চেষ্টা করছে ওরা নিজেদের মতন করে। তার যে মুখ্য ভূমিকায় গায়ক রাতুল, সে ঋতপর ভাই, সেখানে দাঁড়িয়ে এই যে শিক্ষা, এরকম একটা জায়গা থেকে কেন হঠাৎ পার্লারে, কেন এই রূপচর্চা, কেন এটা মনে হলো? হ্যাঁ, এই প্রশ্নটা লাস্ট 7 বছরে আমি বলা যায় 7,000 বার প্রতি মাসেই কেউ না কেউ প্রশ্নটা আমার খুব প্রিয় প্রশ্ন। যদিও হ্যাঁ প্রথম দিকে একটু কষ্ট লাগতো, কিন্তু এখন প্রশ্নটা না খুব প্রিয় প্রশ্ন। মানে যদি কোথাও যায় কোনো প্রশ্ন হয়, এই প্রশ্নটা না হলে যেন মনে হলো যে কোথায় যেন একটু ঘাটতি হয়ে গেল, তাহলে কি আমি কিছু করতে পারলাম না বা কিছু ঘাটতি রয়ে গেল। খুব প্রিয় প্রশ্ন, জানি না কতটা গুছিয়ে উত্তর দিতে পারবো। তো যে প্রসঙ্গে কাকু বললেন যে আমার বাবার কথা আর ভাইয়ের কথা, তো বাবাকে একভাবে মানুষ চেনেন, বাবা একভাবে চেষ্টা করেছেন। আমার চোখে তো আমার সৎ মানুষ বলতে আমি যা বুঝি আমার বাবা, আর কিছু জানি না। কাকু যেগুলো বললেন সেগুলো কাকুদের উপমা। আমি যেটা চিনি আমার বাবাকে সৎ মানুষ, আর কিছু জানি না। ভাই চিরজীবনই যাই করুক না কেন আমার ভাই থাকবে। তো এবার আসি আমার এই জার্নির ক্ষেত্রে মুখ্য যে মানুষ মা। তো মা 25টা বছর ধরে আমার দেখা, আমার জ্ঞানত 25 বছরে আমি মাকে দেখেছি একটানা কখনো কাজে ডুবে থাকতে, আবার কখনো চিন্তায় ডুবে থাকতে। কিসের চিন্তা? গ্রো করার চিন্তা, যে আমি আজকে এটা জানি, কালকে এটা আমাকে করতে হবে। তো মা কিন্তু আমাদের চিনি লাগবে না ডাল লাগবে বুঝতে পারতো। তো কখনো কিন্তু সেই দায়টা ছেড়ে দেয়নি। আবার কোথাও গিয়ে বলবো না যে আমি থাক হচ্ছে না, এই 2 মাস আমার ভালো কাজ হলো না, আমি ছেড়ে দেবো, এটা মাকে দেখিনি। তো এই মাকেই যে 25টা বছর ধরে, হ্যাঁ মা এরকম মানুষ একদমই না এখনকার দিনে যেটা আমরা বলে থাকি যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা ফেমিনিজম বা ইকুয়ালিজম। মা কোনো ইজমই বোঝে না। মানে মার ক্ষেত্রে একটা জিনিসই ছিল যে আমি কাজটা করব। তো এবার এটাকে কোন ইজমে মানুষ ফেলবে, শিক্ষিত সমাজ বা এগিয়ে থাকা মানুষ কোন আমি ঠিক জানি না, মাও ঠিক জানতো না, মা তো একদমই জানে না, আমি যতটুকু বা যা ভাবতে পারি বা দেখে। তো মার এই যে চলার রাস্তা, মাকে আমি ছোটবেলা থেকে দেখেছি যে বাড়ির কাজে, অবশ্যই একটা বড় কাজ, বাড়ির কাজে শুধু থেমে থাকে না, তারপরেও যে সময়টা আছে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন পরিত্যাগ করে কোথাও গিয়ে ওখানে ডুবে থাকতে। তো আমার ভেতরে এই একটা অদ্ভুত চাহিদা জন্মেছিল যে আমাকে কিছু করতে হবে। যদি বলা যায় যে শুধুমাত্র কি আর্নিং, না শুধু আর্নিং না, নিজেকে কোথাও গিয়ে নিজের সত্তাটাকে চেনা, কখনো কখনো নিজের সাথে কথা বলার জন্য যে তুই কি করছিস। মানে আমি তো নিজেকে দুটো ভাগে ভাঙি, একটা কাকু যে বললো হ্যাপি আর কখনো ঋতপা, দুটোতে ভাঙি। যে কখনো কখনো রাত্রিবেলা নিজেকে প্রশ্ন করি যে তুই কি করলি আজকে সারাদিনে বা মাসে বা বছরে, কখনো কখনো নিজের সঙ্গে নিজে বসি যে কি করলি। তো এই যে বোঝাপড়াটা, এটা আমার অনেক ছোটবেলা থেকে তৈরি ছিল। এবার বুঝতে ঠিক পারতাম না যে কি আসলে মায়ের মতন কি কোথাও কি ব্যবসাকে টানছি বা বিজনেস ওরিয়েন্টেড মেন্টালিটি, নাকি বাবার মতো বই নিয়ে পড়ে থাকতে পছন্দ করছি। তো দুটোই ভালো লাগতো। এবং সময়ের সঙ্গে সঙ্গে যখন নীতিবোধ তৈরি হলো, তখন দেখলাম না আমি পড়াশোনাটাকে সত্যি খুব ভালোবাসি। এবং এরমভাবে ভালোবাসি না যে শুধুমাত্র ফার্স্ট হব, আমার জানতে ভালো লাগতো, শিখতে ভালো লাগতো, এইটা ছিল। তো তারপর যা হোক এডুকেশন যতদূর যা করেছি, তারপর ইচ্ছে ছিল চাকরি নিয়ে এগোবো। কারণ ছোটবেলা থেকে ওই যে বলছি একটা বীজ কোথাও গিয়ে বোনা ছিল যে বাবা মা দুজনকেই দেখেছি কাজ করতে, তো আমাকে কাজ করতেই হবে। আর কোনো আমার কাছে অপশান, আমি ওটাকে অপশান হিসেবে ধরিই না, মানে আমাকে আমাকে করতেই হবে। তো সেই জায়গা থেকে যখন চাকরির জন্য পড়া শুরু করলাম, খুব ভালো ভালো মানুষের আমি সঙ্গ পেয়েছি, আমাকে বলতেই হবে। আমার গুরু ছিলেন, আমি নামটা অবশ্যই উল্লেখ করতে পছন্দ করব, কারণ আমাকে যেটুকু সাহায্য করেছেন উনি প্রচুর সাহায্য করেছেন। মনোজ দাদা যদি কোনোদিন দেখে তো ভালো লাগবে, যাই হোক। তো দাদাদের জন্যেই আজকে যেটুকু যা করতে পারছি। তো দাদা খুব এন্থু দিত, বাড়ির থেকেও প্রচুর এন্থু পেয়েছি। বাড়ির থেকে মানে একদম যা ইচ্ছা তাই করো, পুরো ছেড়ে দিয়েছিল, পাখির মতন একদম আকাশে ছেড়ে দিয়েছিল যে যা খুশি করো। তো আমি
সত্যি বলতে 5 থেকে 6 বছর নো ডাউট ট্রাই করি এবং সব রকম পরীক্ষা দিয়ে থাকি, মিসলেনিয়াস থেকে স্টার্ট করে WBCS, ICDS সুপারভাইজার, বিভিন্ন রকম পরীক্ষা দিই। তো পরীক্ষা দিতাম ঠিকই, পরীক্ষা দিয়ে আসার পর, পরীক্ষা দিতে যাওয়ার আগে ফর্ম ফিল আপের সময় যে উদ্বেগটা থাকতো, পরীক্ষা দেওয়ার সময় আমার সেই উদ্বেগটা থাকতো না। কোথাও কি জানো সেইটা লুজ হতো, টেম্পারটা না লুজ হয়ে যেত, সেই জেদটা যেন লুজ হয়ে যেত। আমার মনে পড়ে আমি সিটিং করছি, অথচ আমার বাড়িতে আমার মা পার্লার, আমার যেহেতু বাড়িতেই পার্লার, আমাদের মানে বাড়ির একটা পোর্শনে, তো সেখান থেকে মা ডাকছে, কিরে চলে আয় একটু, এটা আমাকে হেল্প করে দিয়ে যা। আমার ইরিটেশন হতো, পড়ার সময় আমাকে ডিস্টার্ব করছে, আমার বন্ধু বান্ধবীরা এটা নিয়ে ঠাট্টা মজা করতো, তবুও আমার যেন ভেতরে তৈরি ছিল যে ওটা আমাকে করতেই হবে, যেন ওটা আমার কাছে অপশান নেই। তো এই বোঝাপড়া চলতে চলতে একটা সময় আসলো যে অনেকগুলো পরীক্ষা ব্যাক টু ব্যাক দিয়েছিলাম। তো সেই বছর কোভিডের সময় 2021 সালে আমি দেখছি যে 3 থেকে 4 মাসের মধ্যে আমার 6 থেকে 7টা পরীক্ষায় আমি কোনোটায় 1 নাম্বার, কোনোটায় 2 নাম্বার, কোনোটায় 5 নাম্বার, কোনোটায় ইন্টারভিউ থেকে বাদ যাচ্ছি। আমি বিশদে গেলাম না কোনটা কি পরীক্ষা, যাই হোক। তো এই যে বাদ যাওয়া, এবং এই বাদ যাওয়ার দরুন আজকে যে ঋতপা যেটুকু যা লিপস্টিক পরে থাকি বা শাড়ি পরে আছি, এটুকু একদমই ছিলাম না, একদমই সাদা মাটা ছিলাম। তবে হ্যাঁ, ভালো লাগতো, মানুষকে গোছানো দেখতে খুব ভালো লাগতো, কারণ মাকে ছোটবেলা থেকে না খুব টিপটপ দেখে এসছি, নিজে ছিলাম না কিন্তু মাকে দেখে এসছি, তো সেই যা চোখ থেকেই আর কি ভালো লাগতো। তো কোথাও গিয়ে তখন মনে হলো যে এই যে গ্যাপটা তৈরি হলো, যে আমি পরীক্ষায় পারছি না, আমার যারা সঙ্গে ছিল তারা প্রত্যেকে কোথাও না কোথাও গিয়ে স্টেবল হয়ে গেছে, আমি আনস্টেবল, এবং কোথাও গিয়ে বাড়ির আর্থিক যে পরিকাঠামো সেটা সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হচ্ছে। এবং বাস্তবভাবে দেখতে গেলে আমার ভাই তখন রীতিমতো কলেজে পড়ে, ওর পেছনে একটা সাপোর্ট দরকার। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেন একটা বিভৎস গিল্টি শুরু হলো যে আমি যে 7টা বছর বা 6টা থেকে 7টা বছর দিলাম, সেই 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 মানে রিফ্লেকশনটা আমি পাচ্ছি না, তাহলে কোথাও গিয়ে হয়তো আমার ক্ষমতার বাইরে। তো এই যে বিভৎস ডিপ্রেশন, এটার থেকে কাটিয়ে ওঠার জন্যেই আমি কোনো একটা সাবস্টিটিউট খুঁজতে শুরু করলাম, জাস্ট লাইক ওই সেই প্রথম প্রেম আর দ্বিতীয় প্রেম। তো আমার প্রথম প্রেম অবশ্যই চাকরি, তা সেটা সফল হয়নি, চাকরি হয়তো আমায় চায়নি, সেই প্রেমিক হয়তো আমাকে বিট্রে করেছে, বা আমি হয়তো তার, যাই হোক সেটা গেল। যে দ্বিতীয় প্রেমিক, তো দ্বিতীয় প্রেমিকের সঙ্গে আলাপ অনেক দিন ধরেই হয়, মায়ের সূত্রেই, মানে আমার কাজ এখন যেটা আছি মেকআপ আর্টিস্ট্রি বা স্যালনের সঙ্গে যুক্ত থাকা, তো সেটার সঙ্গে বহুদিন ধরেই আলাপ, ছোটবেলা থেকেই আলাপ। তো 17 সাল 18 সাল নাগাদ একটা ছোট ছোট ট্রেনিং হয়, সেগুলো আমি দেখতাম তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তো সেখান থেকেই আর কি মাকে বলা যে মা তুমি যাও এই কোর্সগুলো করো, মা যেহেতু খুব এন্থু ছিল। তো মা শিখে আসার পর আমি আমার পড়াশুনো বাদ দিয়ে দেখতাম বেশ কিছু টাইম মায়ের সঙ্গে আমি কাটাতাম, যে কি শিখলো না শিখলো, এইটা আমার ভালো লাগতো। এবং এখান থেকেই জার্নি স্টার্ট। এবং ওই যে 2021-এর গ্যাপটা, যখন আমার প্রথম প্রেমিক আমাকে বিট্রে করছে আর কি লিটারেলি, তো ঠিক সেই সময়টা কোথাও যেন এটা আমার উপর, মানে আমার সেই বিধ্বস্ত জীবনের কোথাও একটা যেন সুন্দর সন্ধ্যা, যেখানে গেলে মনে হতো যা হয়েছে হয়েছে, সব ভুলে যায়, চলো নতুন করে শুরু করা যাক। তো যেন আমাকে সে বলতো। তো সেখান থেকেই শুরু করলাম। যে একটা দিন আমার মনে পড়ে, আমি নিজের মতন ছিলাম, তো নিজেকে প্রশ্ন করলাম যে কি করব। 7 থেকে 8টা পরীক্ষায় আমার হয়নি, ক্লিক করিনি আমি, তো কি করব, তাহলে এটাই ফাইনাল। এবার যেহেতু 2017-18-তে টুকটাক শুরু করেছি কাজ, তো তখন তো 20-21 সালে টুকটাক মানুষ বলছে হ্যাঁ তুই ভালো করিস, তো করতে পারিস, তো এটাই নিয়ে এগোতে পারিস। তো তো তখন না একটা কোথাও গিয়ে জেদ চাপলো, আর না মানে আর না, প্রথম প্রেমিকের সঙ্গে এখানেই ব্রেকআপ, আর নয়। তো ব্রেকআপ ওখানেই ডান। তারপর দ্বিতীয় প্রেমিকের সঙ্গে ডেটিং স্টার্ট, যেটা একদম এখনকার দিনের ভাষায় বলা যায় ডেটিং স্টার্ট। শুরু করলাম নিজের মতন করে কাজ করা, খুব মিনিমাম রেঞ্জের প্রোডাক্ট কেনা। আমি টিউশন পড়াতাম, প্রচুর টিউশন পড়াতাম, 3 থেকে 4টে একদম রেগুলার বেসিসেই পড়াতাম। তো সেখান থেকে যে আর্নিংটা হতো, আমি নিজের খরচার ভেতরে আমি সেখান থেকে আমি প্রোডাক্ট কেনা স্টার্ট করলাম, যেটা আমার পুরো ইচ্ছেই ছিল নিজের সেট আপ তৈরি করা। কারণ মা তো স্যালন সেক্টরে ছিলেন, তো সেখান থেকে আমার নিজস্ব সেক্টর তৈরি করা, ওখান থেকে টুকরো টুকরো টাকা জমিয়ে জমিয়ে বন্ধুদের থেকে কখনো ধার নিয়ে প্রোডাক্ট কেনা, লাইট কেনা,
টুকটাক টুকটাক করে শুরু করি। একদম বলা যায় একটা বাচ্চা যেমনভাবে হাঁটতে খেলতে চলতে হাঁটা শিখে যায় কখন জানি না, ঠিক সেরকমভাবে আমি শুরু করেছিলাম। তো হ্যাঁ, অবশ্যই একটা কথা না বললে নয়, যেটা আমার বারবার বলতে হবেই, আজীবন বলে যেতে হবে, সেটা হচ্ছে বাবা মা যেন অদ্ভুতভাবে একটা ছায়ার মতো রেখে গেছে, যে বারবারই সেই খোলা আকাশেই ছেড়ে দিয়েছে যে যা করবে করো, কিন্তু করো, বসে থেকো না, সময় নষ্ট করো না, যা ইচ্ছে ওই করো। তো সেটা বাবা মা অলওয়েজ সাপোর্ট করেছে। যখন যতবার কেঁদে ফেলেছি, ভেঙে পড়েছি নিজের মধ্যে, ততবারই বাবা মা দুজনেই বলেছে যে কিছু হতেই পারে, জীবনে বিভিন্ন রকম চ্যাপ্টার থাকে, তো সেখান থেকেই শুরু, তারপরে এই টুকটুক করতে করতেই চলছে। তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার, থেমে থাকা নয়, একটা জিনিস হলো না বলে ভেঙে পড়া নয়, সঙ্গে সঙ্গে আর একটা বিষয় নিয়ে ঝাঁপিয়ে পড়া, যে বিষয়টার প্রতি ভালোবাসা আছে, এটা কিন্তু আমরা পরিষ্কার নাকি? একদম একদম। ওর ভাষাতে বলতে হয়, প্রথম প্রেমিকার সাথে প্রয়োজন বুঝে ব্রেকআপটা করে নেওয়া ভালো। যে প্রেমিক অনেক বেশি কাছের বা যে প্রেমিক অনেক বেশি ভালো, তার সঙ্গে থাকাটাই সঠিক। মানসিক শান্তি দেয়, মানসিক শান্তি দেয়। সে কারণে ও কিন্তু ওর কাজটাকে এত সুন্দরভাবে কাজ বলেনি একবারের জন্য, প্রতিবারই বলেছে আমার প্রেমিক। চাকরির জন্য যখন চেষ্টা করেছে তাকেও প্রেমিক বলেছে, আবার যখন এই পার্লারের বিউটিশিয়ান বা এই যে আজকে মেকআপ আর্টিস্ট, এটাকেও কিন্তু প্রেমিক বলেই সম্বোধন করেছে। আমরা যেমন বলি কাজ, আমার ভাল লাগলো না চাকরি করতে, আমি আর একটা কাজে চলে এলাম, কাজ নয়। এটা সত্যি মানে ঋতপার কাছে এটা শেখার আমাদের সবারই। আচ্ছা, এবার একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে পরিসংখ্যান বলে প্রতিটি পার্লার বা স্যালন ভাইরাসের প্রজনন ক্ষেত্র, বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগের আতুরঘর বলবো না, প্রজনন ক্ষেত্র। এমনও বলা হয় যে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম, রক্তবাহিত রোগ, এমনকি HIV এইডস পর্যন্ত এই পার্লারগুলো থেকেই নাকি ছড়াতে পারে। আর সর্বসেরা হচ্ছে উকুনের বিরাট লেনদেন হয় এখানে, একটা ভীষণ মানে বিভিন্ন প্রজাতির মধ্যে সংক্রায়ন করার জন্য এই জায়গাটা খুব ভালো। সেই সঙ্গে যারা পার্লারে কর্মী বা যারা কাজ করে, তাদেরকেও বেশ অনেক একটা ডেঞ্জার জোনের ভেতরে থাকতেই হয়। কি বলবি এটা নিয়ে? প্রথমেই বলি যে এই যে একটা সত্যি পরিসংখ্যান যখন বলছে, তখন তো অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল এবং গুরুত্ব দিতেই হয় যে প্রত্যেকটা স্যালন বা প্রত্যেকটা পার্লার কোথাও গিয়ে বিভিন্ন রোগের কোথাও গিয়ে উৎপত্তি স্থল বা যেখান থেকে সূচনা। তো সেই সূচনার মধ্যে একটা কমিক টুইস্ট হচ্ছে উকুন। তো এই উকুনটা কিন্তু মানে অন্য কোথাও কি ফেস করতে হয় না ফেস করতে হয়, আমাদেরকে মারাত্মক ফেস করতে হয়, এবং এটা আমাদের যেন ডেলি বেসিসের ব্যাপার হয়ে গেছে, যে ডেলি বেসিসে কোনো একটা মানে প্রত্যেকের জীবনে হয় না একটা মানুষ যাকে আমরা পছন্দ করছি না, দেখতে চাইছি না, বাট আমাদের উপায় নেই, তাকে আমাদের দর্শন করতেই হবে। তো আমরা অনেক সময় আমরা নিজেদের ভাষায় কিন্তু লক্ষ্মীও বলে থাকি, কারণ উকুনকে আমরা লক্ষ্মী হিসেবে সম্বোধন করি এই কারণে, কারণ উকুন আসছে মানেই কিন্তু আমাদের স্যালন খুলছে বা চলছে। এবার আসি এই স্যালন খোলার পেছনে এবং উকুন আসার সাথে সাথে আমাদের চোখের আড়ালে বহু রোগ আনাগোনা চলছে, এবং এটা মানতেই হবে যে একদম আলগা অবস্থায় আছে। আমরা ল্যাবরেটরি বা বিভিন্ন যে চিকিৎসার যে সেক্টরগুলো দেখি, সেখানে অনেক বেশি প্রোটেকশন নেওয়া হয়, তবে নেওয়া হয় বলাটা এই যুগে দাঁড়িয়ে একটু ভেবে বলতে হবে। এই কারণেই, কারণ সময় এগিয়েছে, মানুষ কিন্তু অনেক বেশি সচেতন হয়েছে। আমরা যারা এর সঙ্গে যুক্ত, তারা প্রতিনিয়ত বহু মানুষের কন্টাক্টে আসছি, নিজেদের অজান্তেই কখন আমাদের ইনস্ট্রুমেন্ট, আমাদের টুলসে এই
ত্বকের সংক্রান্ত হোক কিংবা এর থেকেও ক্ষতিকারক ভাইরাস, যেগুলো মারণ আর কি, ভাইরাসের সম্মুখীন আমাদের হতেই হয়, এবং সেটা অজান্তেই, একদমই কেউ জানে না যে হচ্ছে বা কিছু। তো এটা চলবে, এটা আমাদের সঙ্গে, আমাদের কাজ যতদিন থাকবে, যতদিন স্যালন থাকবে ততদিন এটা থাকবে। এবার আসি কিছুদিন আগেকার কথাও, বা বেশ কিছু বছর আগেকার কথা, তখন মানুষ সচেতন ছিল না বলবো না, ছিল, কিন্তু সচেতন থাকলেই তো হবে না, আমাকে টুলসটা রাখতে হবে যে আমি কিভাবে এটাকে, সাবধানতাটাকে বজায় রাখবো, সেই বিষয়গুলো বা সেই হেল্পিং ম্যাটেরিয়ালসগুলো আমাদের কাছে কিন্তু সেই সময় অ্যাভেলেবেল যতটা না ছিল, এখন কিন্তু শুধু আমাদের ইচ্ছেটা দরকার। যদি আমরা ইচ্ছেটা প্রকাশ করি তাহলে কিন্তু আমাদের হাত পাততেই প্রচুর আমরা কিন্তু এরকম টুলস পেয়ে যাব। এবং শুধুমাত্র যে আমার ক্লায়েন্ট কি বললো, বা আমার 10টা মানুষ যারা আসে তারা এই অ্যাম্বিয়েন্স দেখে কি বললো, এগুলোর থেকেও বেশি ফোকাস করতে হয় আমরা নিজেরা, যেহেতু 24 আওয়ার্স এখানে যুক্ত থাকি। শুধু নিজেরা না, আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা, আমাদের বাড়ির বয়স্কজন, প্রত্যেকেই যুক্ত থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা মানতেই হবে যে আমাদের চোখের নিমেষে কখন নিজেদের অজান্তে বিভিন্ন রোগের আনাগোনা চলছে, যেমন চলছে তেমন আমাদের এটাকেও মাথায় রাখতে হবে, আমাদের চোখের নিমেষে প্রত্যেকটা হাইজিনটা মেনটেন করতে হবে। এবার আসি, সবাই হাইজিন মেনটেন করে, সবাই সবার সাধ্যমতো চেষ্টা করে, সবাই সবার সচেতনতা অনুযায়ী চেষ্টা করে, কোথাও সেটা বেশি, কোথাও সেটা কম। কিন্তু এই মুহূর্তে যারা আমরা আছি, যারা আমাদেরকে দেখছেন বা আমাদেরকে শুনছেন, তাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনি বা আমি 10% সচেতন হই, এই প্রশ্নটা শোনার পর কিন্তু আমাদের আরো উচিত 100% সচেতন হয়ে যাওয়া। কারণ ভালো জিনিস কে সর্বদা অ্যাকসেপ্ট করা উচিত। এটা তো আমাদের শরীর সংক্রান্ত, মানে শরীরের উপর তো কিছু না, শরীর সবচেয়ে বড় সম্পদ। তো আর যারা কাজ করছেন তাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে নিজেদের কথা ভেবে, বাড়ির লোকের কথা ভেবে, স্বাস্থ্যের কথা ভেবে সচেতন হতে হবে। তারপর তো যারা আমাদেরকে অন্ধ করে বিশ্বাস করছে, যারা, তাদের দিকটাও দেখতে হবে। তো বিভিন্ন রকম স্টেরিলাইজড মেশিন, স্টেরিলাইজড অপশন আছে আমাদের কাছে, আমরা যেগুলো মানে ইউজ করে থাকি। কোভিডের সময় যখন প্রায় টানা, আমি দেখেছি আমাদের প্যারামাউন্ট বিউটি স্টুডিও টানা 6 থেকে 7 মাস বন্ধ ছিল। আমার বিন্দু মাত্র কষ্ট হয়নি, বন্ধ ছিল। হ্যাঁ, কষ্ট যদি হয়ে থাকে তো একদমই এক্স্যাক্ট যে ব্যাংক ব্যালেন্সের ক্ষতি হচ্ছে, একদমই তাই। বাট কোভিড প্রকল্প মেনে কিন্তু আমরা বন্ধ রেখেছিলাম। তারপর যখন আমাদের হাতে বিভিন্ন রকম উপায় আসলো, যে আমরা বিভিন্ন টুলস পাচ্ছি, বিভিন্ন রকম স্টেরিলাইজের জিনিসপত্র পাচ্ছি, তখন ওই বিভিন্ন রকম প্রোটেকশন, মানে হেয়ার টু টো অবধি একদম প্রোটেক্টেড এক ধরনের কভার ড্রেস আমাদের ছিল। তো আমরা সেগুলোর উপরে টুকটুক কাজ শুরু করেছিলাম। ইভেন প্রত্যেকটা ক্লায়েন্টকেও আমরা বলে রাখতাম যে আপনারা মাস্ক পরুন। হ্যাঁ, কিছু কিছু আমরা, যেটা আমাদের একদম দৈনন্দিন কাজ, ফেসিয়াল থেকে স্টার্ট করে ব্লিচিং, এগুলো আমরা কিছুটা বন্ধই রেখেছিলাম, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু, আমরা যদি সবাই সুস্থ থাকি তো অবশ্যই প্রত্যেককে সুন্দর করে তুলতে পারবো। তো যখন বিষয়টা অনেক পিকে ছিল, মানে বিষয়টা যখন পিক আওয়ার্সে ছিল, তখন আমাদেরকে এটা মেনটেন করতে হয়েছে। এবং ইন ফিউচারও যখন হবে, তখন আমরা বুকে পাথর রেখে বন্ধ রাখবো, এবং যা যা প্রকল্প বা যা মানে আমাদেরকে প্রসিডিওর মেনটেন করতে বলা হবে, আমি তো হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো, এবং আমার বন্ধু যারা আছে, যারা এই প্রফেশনে যুক্ত আছে, তাদেরকেও বলবো মেনটেন করার। আর আরও যদি কোনো টার্মস অ্যান্ড ট্রিক্স পাই নিজেদের মধ্যে আপডেট করার, তো সবসময় চেষ্টা করবো, এটাই। এরপরে আরও একটা কথা বলছে, কিন্তু বলা হয় পরিসংখ্যানে, যে শুধুমাত্র যে এই যে টুলস বা কর্মী তাদের থেকে নয়, যে ক্রিমগুলো আমরা ব্যবহার করছি, যে রাসায়নিক তার ভেতরে দেওয়া হয়, যেগুলো ভীষণভাবে ক্ষতিকারক। আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা পার্লারগুলোতে যখন যাই, আমরা কিন্তু কখনো জাস্টিফাই করি না। আমাকে খুব কম মানুষই করেন যে কি দিয়ে আমাকে কি হচ্ছে। 100% একদমই ঠিক আছে। এক্ষেত্রে কি ভাবনা, কি মনে হয় এই জায়গাটা? তো আমি এক্ষেত্রে বলবো যে যদি সত্যি কথা বলি, তাহলে আমার অনেক বন্ধুরা আমার উপর চটেই যাবে, বলবে নিজেদের বিজনেসের ঢাক নিজেই পিটিয়ে দিচ্ছে, নিজেদের সিক্রেটগুলো ওপেন করে দিচ্ছে। তো বলতেই হয়, না সিক্রেট যেমন, সেই সঙ্গে আমি বিশ্বাস রাখছি, আমার বিশ্বাসেরও তো দাম আছে। 100 বার আমি একদম একটা অর্থ দিচ্ছি,
5 টাকা 2 টাকা 10 টাকা 500 1000 যাই দিচ্ছি না কেন, আমি বিশ্বাস দিচ্ছি কিন্তু সেটা তার বদলে আমি একটা বিশ্বাস চাইছি একদম। তো এই যে কাকু বললেন যে বিশ্বাস দিচ্ছি এবং বিশ্বাসই চাইছি, কিন্তু তো এক্ষেত্রে একটা বিষয় দাঁড়ায় যে যে বদনামটা হয় যে আমার স্কিনের এই প্রবলেম হয়েছে বা ক্রিমটা ইউজের জন্য আমার মুখের এই পোর্শনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবটাই কি মানে ভুয়ো? না, একদমই ভুয়ো নয়, একদমই সঠিক। এখানে দেখা যায় শুরুতে একটা কথা এসেছিল আমাদের যে জোরপূর্বক আর ভালোবেসে, তো এইটা একটা বড় বিষয় দাঁড়ায়। এবং তার সাথে আরেকটা বিষয় দাঁড়ায় আমার মানসিক চাহিদা। আমি অ্যাজ এ ওনার বা আমি মালিক হিসেবে যখন সচেতন হব তখন কিন্তু আমার সবটাই সচেতনের মধ্যে থাকবে। কিন্তু আমি যতটা সামনে সচেতন, পেছনে যদি সচেতন না হই তাহলে কিন্তু এই ভুল ভ্রান্তিগুলো চলবেই এবং আগামীতে বাড়বে ছাড়া কোনোদিন কমবে না। তো ম্যাক্সিমাম পরিসংখ্যানেই দেখা যায় যে বিভিন্ন স্টুডিওতে গেলে, বিভিন্ন স্যালনে গেলে যে প্রোডাক্ট আমরা আশা করে আসছে সেই প্রোডাক্ট ইউজই হচ্ছে না। কোনো ক্লায়েন্ট সে এত ওয়াকিবহলই না, সে তার লাইফে ব্যস্ত, তার বস কি বলেছে, তার ব্যবসায় কি চলছে, সে জাস্ট আসছে ফ্রি হতে, রিল্যাক্সেশনের জন্য। তো তখন তার কিন্তু সম্ভব না ওই প্রত্যেকটা কোটো খুলে কিভাবে ইউজ হচ্ছে, হাতে গ্লাভস পরা থাকছে কি না থাকছে, যে বাটিটা স্টেডি আছে কি না, হ্যাঁ এক্সপায়ারি কিছু একদমই দেখার সময় থাকে না। টোটালটাই সে আমাদের উপর বিশ্বাস ছেড়ে দেয়। যেমন আমরা একটা বাসে বা ট্রেনে উঠলে টোটালটাই তাদের উপর ছেড়ে দিই, পুরো ড্রাইভার যিনি থাকেন তার উপর ছেড়ে দিই, ঠিক তেমনই। তো এবার আসি আমাদের বিষয়। এই ছোট ছোট ভুলগুলো যারা কন্টিনিউ করে আমার স্টুডিওতে, কিন্তু এগুলো তো কন্টিনিউ যারা করে সেটা তো ভুল নয়। কন্টিনিউ করে মানে কন্টিনিউ করাটা তো ভুল, তারা তো অজান্তেই করছে। আচ্ছা, তারা তো অজান্তেই করছে। যদি তাদের ক্ষেত্রে জীবনে এরকম মানে মোড় আসে জীবনে যে তার ক্লায়েন্টের বিভৎস বড় ক্ষতি হয়েছে, তখন চেঞ্জ হবে। তো আমি মনে করি সেই চেঞ্জটা কিন্তু চেঞ্জ নয়, সেই চেঞ্জটা কিন্তু তুমি কোথাও গিয়ে লুকিয়ে নিলে নিজেকে, সেই শামুকের মতন হয়ে গেলে। তো যদি কাজ করতেই হয়, ভালোবাসা দিয়ে করতে হয়, জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, সৎ হওয়া অনেক জরুরি। সেক্ষেত্রে হয়তো ইনকামটা কম হলো, আমি মালিক হিসেবে আমি ইনকামটা কম করলাম, আমি যে ক্লায়েন্ট যেটা বুক করে আসছেন আমি তাকে সেটাই দিলাম। সেক্ষেত্রে আমি আলাদা চামচ ব্যবহার করতে পারি, আমার হাতটাকে আমি বারবার আলাদা পার্সোনাল রুমাল ইউজ করতে পারি, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি মেনটেন করতে পারি। কারণ কারোর স্কিনের সঙ্গে কারোর স্কিনের মেলে না, এক একজনের স্কিনে এক এক রকম ভাইরাস থাকে। তো কারটা কন্টামিনেটেড হবে না সেটা আমরা কেউ বলতে পারবো না। তো সেক্ষেত্রে যতটুকু প্রিকশন নেওয়ার বা সৎভাবে কাজ করা যায় সেটাই শ্রেয়। সৎভাবে কাজ করলে দীর্ঘদিন মানুষের করা যায় একটা বড় বিষয়। এবং বিশ্বাসটা খুব বড় জিনিস, একবার ভেঙে গেলে কাচের থেকেও খুবই মানে প্রিশিয়াস, কাচের থেকেও একদম তাই, কাঁচ জোড়া লাগে, কিন্তু এটা একদমই জোড়া লাগে না। এই মুহূর্তে ভারতবর্ষের বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়েডিং ইন্ডাস্ট্রি। বলা হয় বলিউড, টলিউড, টলিউড বলতে আমি তেলেগু ফিল্মের কথা বলছি, বা দক্ষিণী ছবি টলিউড। এই ইন্ডাস্ট্রির পর ভারতবর্ষের দ্বিতীয় ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়েডিং ইন্ডাস্ট্রি। এই মুহূর্তে ওয়েডিং ইন্ডাস্ট্রি একটা বড় জায়গা জুড়ে আছে এবং সারা বছর প্রচুর টাকার লেনদেন হয় এই ইন্ডাস্ট্রিতে। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ইভেন্টের সাথে সাথে এটি একটি খুব গুরুত্বপূর্ণ যে বিউটিশিয়ান, এই যে যারা, এবং এই বিউটিশিয়ান পেশাটার সঙ্গে অধিকাংশই মেয়েরা জড়িয়ে আছে, এবং বলা যেতে পারে এক কথায় অধিকাংশ সুন্দরী মেয়েরাই কিন্তু জড়িয়ে এখানে। কারণ সব কাজের ক্ষেত্রেই একটা সৌন্দর্যকে দেখা হয়। যে আমার বাড়ির বিউটিশিয়ান মানে আমরা বলতে পারি ট্রেনে যে লোকের দাঁত পড়ে গেছে বা দাঁত একেবারে পান খেয়ে লাল করেছে, সে যদি দাঁতের মাজন বিক্রি করে, কিংবা আমার মতন একজন টাক লোক গিয়ে যদি চুল ওঠার ওষুধ বিক্রি করে, যেমন হয় তেমন, তো স্বাভাবিক সবাই ডিমান্ড করে একজন সুন্দরী মহিলা আমার বাড়িতে আসবেন। ঠিক তার প্রতি সেই পরিবারের দৃষ্টি। ক্যাটারিং বা রিসিপশনে যদি 4টি মেয়ে থাকে, তাদেরকে মনে করা হয় এরা খুব সহজলভ্য। একদম। এই যে বিউটিশিয়ানরা এসছে, এদের অনেক বেশি এরা আলট্রা মডার্ন মেকআপ করেছে, তার মানে এরাও মোটামুটি একটু সহজলভ্য না, একটু হাই, তবে লভ্য এরাও। এই যে সমস্যাটাই তো প্রতিনিয়ত ফেস করতেই হয় কম বেশি।
দিনের শেষে এরা যে মানুষ এটা আমরা ভুলে যাই আসলে। এরা শুধুমাত্র যন্ত্র, পয়সার জন্য এরা করে। এক্ষেত্রে কি বলবি, কি ভাবনা? এই ভাবনাটা কিন্তু বলা যায় 75% মানুষের মধ্যেই আছে। সেক্ষেত্রে শিক্ষা, অশিক্ষা, চাকরিজীবী, বুদ্ধিজীবী এগুলো ম্যাটারই করে না। টোটালটা মানুষের মানসিক সেট আপ, সেই মানুষকে কি চোখে দেখছে। তো কাকু যে প্রশ্নটা করলেন যে ওয়েডিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ এই মুমেন্টে ওয়েডিং ইন্ডাস্ট্রি বলা যায় আমাদের বেশ বড় রকমের একটা ফিল্ম ইন্ডাস্ট্রি পরেই একটা ওয়েডিং একদম ইন্ডাস্ট্রি। এটা ফিল্ম যেমন প্রমোশন হয়, ওয়েডিং এখন মারাত্মক পরিমাণে প্রমোশন হচ্ছে। তো ওয়েডিংটাকে খুব প্রমোটের একটা ম্যাটেরিয়াল। তো সেই জায়গায় দেখা যায় যে ইন্ডাস্ট্রি মানে বহু মানুষ ইনক্লুডেড থাকবে। তো সেই ইন্ডাস্ট্রিতে যেমন হাই প্রোফাইল থাকবে, তেমনই কিছুটা লো প্রোফাইল বলবো না, আমার এটা বলতে আমার দ্বিধা হয়, বিভিন্ন রকম মানুষ, সাধারণ মানুষ থাকবে একদম। তো এই যে সাধারণ মানুষ এবং কিছু অসাধারণ মানুষও থাকে। তো অসাধারণ এই কারণেই বললাম যে তারা ভাবেন যে শুধুমাত্র পয়সাটুকু বা কাজটা করছে তাতে কি, আমি তো তাকে পে করছি, বাট এটার পরেও গিয়ে না সম্মান বলে একটা বিষয় আছে। এবং সম্মান তো একতরফা হয় না, সম্মান যেমন দিতে হয় তেমন নিতেও হয়, দিলে পরেই পাওয়া যায়। তো ঠিক সেরকমই বিষয়। তো হ্যাঁ, অনেক রকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি। তো সেই সব রকম বলতে গেলে তো রাত কেটে যাবে। তো যেটা বলতে পারি যে ভালো মানুষ আছেন যারা সত্যি আমাদের কথা ভাবেন। সেই মানুষগুলো সব মানুষের কথাই ভাবে, সব মানুষের কথা হয়তো কম আছেন, একদম পৃথিবীটা সুন্দরভাবে এখনো চলছে, একদমই তাই। তো আর যারা এগুলোকে ভাবে যে দুর্বলতা, সিম্প্যাথাইজ করছে, তো তাদের ক্ষেত্রে বলবো যে একটু ভাবনা চিন্তা বিকাশ করলে পরে মনে হয় জীবনটা আরো বিকশিত হয়। আর রইল বাকি আমাদের ট্রিটমেন্ট, যেটা আর কি বলি ট্রিটমেন্ট। তো আমি এরকমও শুনেছি যে তুমি আমার কাজ নিয়েছো, তো তুমি আর একটা কাজ নেবে কেন? তো কোথাও কি কন্ট্রোলিং কিন্তু চলে আসে। এবং আমি কিনে রেখেছি, আমি যেমন ভাবে বলবো সে তেমন করেই আমাকে পরিষেবাটা দেবে। হ্যাঁ, আমরা গিয়ে ওয়েট করছি। শুধু আমরা না, আমাদের মতন বহু মানুষ থাকে। যেমন আমাদের সঙ্গে একটা বড় গ্রুপ, আমাদের সঙ্গেই বড় গ্রুপ, মানে আমরা রেল লাইনের ডান পা হলে তারা বা পা, ফটোগ্রাফাররা তাদের সঙ্গেও যেটা হয় আমাদের সঙ্গেও হয়, বসেই আছি ঘন্টার পর ঘন্টা। তো সেটার গুরুত্বই দেওয়া হয় না, সময়ের কোনো মূল্যই নেই, যেন ওই সময়টা সে কিনে রেখেছে। হ্যাঁ, অবশ্যই কিনেছে, সে আমার কাছ থেকে সার্ভিসটা কিনেছে, কিন্তু তাই বলে আমার ব্যক্তি জীবন, আমার সম্মান সবকিছু তো এটা হয় না। ভুল ধারণা আছে। এর সঙ্গে জড়িত আমার একটা জীবনের ছোট্ট ঘটনা আমি শেয়ার করতে পছন্দ করব। আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কখনো আমার ভালো লাগে না যে কুৎসা বা কারো নামে চর্চা আমি করি না। আমার পছন্দ না হলে আমি দূরে থাকি, না আমার পছন্দ না হলে আমি তার থেকে তাকে বুঝতেও দেব না, কিন্তু চেষ্টা করি যতটা হাইড করা যায়। আমি ঘাটতে পছন্দ করি না। তো আমাদের অনেক বলা যায় কো আর্টিস্ট আছে যারা এগুলো অনেক সময় পারে না, সহ্য করতে পারে না, এগুলো তো যন্ত্রণা, এগুলো সহ্য করা যায় না। তো চলে আসে, যাদের থেকে সাপোর্ট বেশি পায়, যেমন আমরা বাবা মায়ের থেকে সাপোর্ট পাই, তেমন এই যুগে দাঁড়িয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ভীষণ সাপোর্ট করে। তো তাদের সামনে তারা ভালোটা অ্যাপ্রিসিয়েট করে, তখন তারা না ওই চাপে পড়ে আমার কো আর্টিস্টরা অনেককে আমি দেখেছি উগলে দিতে যে আমার সঙ্গে এটা হচ্ছে, বমি হয়ে যায়। কেউ কিন্তু কোনো মানুষই কিন্তু নোংরা ঘাটতে পছন্দ করে না, কিন্তু হয় না আমাদের মানসিক স্টেবিলিটি কতক্ষণ আছে, স্টেবল কন্ডিশনে কতক্ষণ নেই। মানে বিরিয়ানিটা খেতে খুব সুন্দর, কিন্তু যদি একটু বেশি খাওয়া হয়ে যায় তাহলে বদহজম হয়ে যাবে, একদম হয়ে যাবে, এইটাই আর কি। এবার হচ্ছে কি যে আমি একটা জায়গায় কাজে গেছিলাম, তারা বাড়ির সকলেই আর্মির সঙ্গে যুক্ত, আর্মি বা ফোর্সের সঙ্গে যুক্ত, আমি এক্স্যাক্ট পোস্ট বলতে পারবো না। তো বুকিং করা হয় আমাকে, দুটো সেশনে বুকিং করা হয়, 3টে সেশনে বুকিং করা হয়। তো এটা ছিল চাকদা থেকে 13-14 কিলোমিটার ভেতরে। ইভেন আমাকে প্রথমে প্রতিশ্রুতি দেওয়া হয় যে হ্যাঁ আপনি আপনার পার্সোনাল কার আনতে পারেন এবং সেক্ষেত্রে সেটা চার্জেসটা শেয়ারেবল হবে।
তো যত দিন এগোই পরিস্থিতি না একটু একটু করে বদলাতে থাকে, এবং আমি খুবই নভিশদের মতনই একটা কাজ, মানে নভিশ এখন বলছি কিন্তু তখন ছিল বিশ্বাস, ওই যে বিশ্বাস করেছিলাম। আমি কোনো এগ্রিমেন্ট পেপার বা কিছুই তখন করিনি যে না আমাকে এসে সিলেক্ট করেছে, এতজনের মধ্যে থেকে সিলেক্ট করেছে, এত দূর থেকে এসে বুকিং করছে, তো অবশ্যই এ বিষয়ে অথেন্টিক। আর 5 জনের মতো তাকেও বিশ্বাস করেছিলাম। তো ফার্স্ট ডে কাজে যাই, কাজে ঢুকি আমরা 10:30টার ভেতরে, আমাদের কাজ শেষ হতে হতে প্রায় 4:30 4:45 বাজে। তো তখন ফিরে আসি, আমার কাছে একটা ফোন আসে। ফোনে আমাকে এটাই বলা হয়, তার মেয়েটির দাদা আমাকে রীতিমতো ধমক দিয়ে বলে, মানে আমার লাইফ থ্রেট দিয়ে বলে, তোমাকে আমরা দেখে নেব। আমি বললাম কেন, মানে আমি কি করেছি? আমি জাস্ট ফোনটা নিয়ে, মানে হঠাৎ করে একটা মানুষ এভাবে বলছে, এটা তো আনএক্সপেক্টেড। তো তখন বলে যে তোমাকে কাল পরশু আসতে হবে না, যে কন্ট্রাক্টটা ছিল কাজটার, মানে মেকআপ আর্টিস্টই ওদের ব্রাইড এবং রিসেপশন সাজানো, সেটা করতে হবে না। তাহলে আমাকে তো বুকিং করা হয়েছে। ইভেন আমি আরও বলতে খারাপ লাগছে যে হয়তো অনেকে বিশ্বাসও করবেন না যে আমি 1 টাকাও বুকিং চার্জেস নিইনি, শুধুমাত্র সেই ছেলে বা মেয়েটির ভালো ব্যবহারে বিশ্বাস রেখেছিলাম যে আমার থেকে ছোটো ছোটো দুটো ভাই বোন, আমারও তো বাড়িতে ভাই আছে, তো বিশ্বাস করেই দেখি। এত মানুষ আসে, এক্সপেকটেশন ছিল না। যাও, তো দেখি ফোনের ভেতর আমাকে রীতিমতো ধমক দেওয়া হয়। আমি যখন তার কোয়েশ্চেন করি, সেইটাকে ক্রস কোয়েশ্চেন করি যে কেন করা হবে না, কারণ আমাকে তো বুকিং করা হয়েছে, আমি সেই ডেট দুটো নিয়েছি। আমাকে বাদ দাও, আমার যে মেয়েরা আমার সঙ্গে সবসময় থাকে, আমার সন্তানের মতন, কেউ টিউশন পড়ায়, কেউ কলেজে পড়ে, তারা কেউ বাড়িতে বিড়ি অবধি বাঁধে, তো তারা একটা টাইম ফাঁকা রেখেছে, জানে তারা যে ওই দিন কাজে গেলে তাদের একটা আর্নিং হবে। তাদেরকে আমি কি বলবো আগের রাত্রিবেলা এই ঘটনা ঘটলে? তো আমি যখন প্রশ্ন করি, তার উত্তরে আমাকে লাইফ থ্রেট দেওয়া হয়। তো তখন বুঝেছিলাম যে যতটা বিশ্বাস নিয়ে এগোচ্ছি বা যতটা সহজ সরল মন নিয়ে এগোচ্ছি, ততটাও সহজ সরল পথ হবে না। তো পরদিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমাকে তার হাজব্যান্ড ফোন করে বলে, দিদি আমার কিছু করার নেই, তো আমি তোমাকে ব্লক করে দিচ্ছি, আমার কিছু করার নেই, মানে যে বুকিংটা করতে এসেছিল। আমি খুব স্টান্ট ছিলাম যে এই যুগে দাঁড়িয়ে এটা হতে পারে। তো সেই দিন কেটে যায়, রিসেপশনের দিনও কেটে যায়। কিন্তু আমার প্রশ্ন আছে, রিসেপশনের দিনকে তো সেই মেয়েটির দাদা ছিল না, রিসেপশনের দিনকে তো সেই ছেলেটি ছিল। তার একবারও মনুষ্যত্বে বাঁধলো না যে আমি একটা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, একটা কাজের প্রতিশ্রুতি, এটা তো ছেলে খেলা নয়। সেও তো প্রফেশনাল, কোথাও গিয়ে তো সেও প্রফেশনাল, তো তার এটাকে একবারও মর্যাদা দিতে ইচ্ছা হলো না। কাজ নাই হতে পারে, কাজ না হওয়াটা কোনো ব্যাপারই না। কাজ আজকে 4টে হবে, কালকে 1টা হবে, এটাই আমাদের মাইন্ড সেট আপ নিয়ে এগোতে হবে। আমরা বিজনেস করি, তো আমরা জব করি না যে 9 to 5 আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আমরা এটা এক্সপেক্টেড, আমরা হ্যাবিচুয়েটেড। কিন্তু বিষয়টা হচ্ছে আত্মসম্মান। আমার স্টুডিও যে আরও 5 জন ছিল, আমার যে স্টাফ বা আমার যে মেয়েরা, তাদের সামনে আমার মান সম্মানটা কোথায় গেল? তারা যে ওই আগের দিন যে কাজটা করে এসছে, তাদের বাড়ি থেকে ছেড়েছে, তাদের পারিশ্রমিকটার কি হবে? তো নিয়ার অ্যাবাউট একটা বেশ মোটা অঙ্কের সংখ্যারই একটা অ্যামাউন্ট আমার লস হয়। তো আমি জানি সেটা আমাকে যে গাইড করছে, যে আমার উপর আছেন, সে আমি যদি সৎ হই আমাকে ভরিয়ে দেবে। কিন্তু ওই যে শব্দগুলো সেই সময় প্রয়োগ করা হয়েছিল ফোনে, আমার এখনো চোখ বুঝলে পরে আমার চোখ দিয়ে জল চলে আসে যে আমার দোষটা কি ছিল। না, তাদের রিসেন্ট হঠাৎ মনে হয়েছিল যে দরকার নেই, বেটার অপশন বাড়ির পাশে আছে, কমে আছে, মানে যাই হোক। তো সেটা অনেক ভালোভাবে অ্যাপ্রোচ করা যেত, কাজ নাই হতো, একদম ভালোভাবে অ্যাপ্রোচ করা যেত, তাহলে হয়তো আজকে এই বলাটা হতো না, একদম লাগতোই না। তো বেশ কিছুদিন একটু খারাপ লাগা, ডিপ্রেশন বলবো না, একটু খারাপ লাগা ছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে সবটাই মলিন হয়ে যায়। অনেক ভালো এক্সপিরিয়েন্সও আছে। আর যদি খারাপ এক্সপিরিয়েন্স একটা শেয়ার করলাম, একটা ছোট্ট খারাপ মানে ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি একটা বনগাঁরই একজন বিখ্যাতই বলা যায়, মানে বিখ্যাত বলতে তাদেরকে মানুষজন চেনেন, ভালো মানুষ, তাদের কাজ করেছিলাম। তো যখন আমাকে পেমেন্টের দিন আসতে বলা হয়, আমি যাই। তো আমাকে খুব সুন্দরভাবে তারা ওয়েলকাম করে, এবং আমি ছিলাম, আমার মা ছিলেন। তো ওয়েলকাম অনেক, তারা আমার থেকে বয়সে বড়, যথেষ্ট আমার বয়সের চাইতে অনেক বেশি সম্মান দিয়ে আমাকে করেছে, কাজকে অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু বারবারই আমাকে একটা প্রশ্ন করতে থাকে, তুমি যে বিলটা আমাকে দিয়েছো বা তোমার যে অ্যামাউন্টটা হয়েছে, এটাই তো? তা আমি বলতে থাকি যে হ্যাঁ এটাই।
এবার আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতে থাকে যে সাধারণ আমরা বাঙালি, আমরা কেনাকাটা সবকিছু তো অফার পছন্দ করি, তো এটা আমি নিজে গিয়েও প্রচুর দরদাম করি, আর মজা লাগে, আর কিছু না, একটা ডিসকাউন্ট পেলে বেশ মনটা খুশি হয়ে যায়। হ্যাঁ, সে তাতে জিনিসটার দাম 500 টাকা হলে লেখা থাক 600 টাকা, 100 টাকা, তাও তো ডিসকাউন্ট পেয়েছি, এটা একটা আনন্দ, মানে যুদ্ধ জয়ের একটা সেলিব্রেশন, মানে ছোট জীবনের প্রত্যেকটা পার্ট একটা সেলিব্রেশন। আমি ভাবছি যে এরকম ধরনের কোনো মানে কিছু কি হতে চলেছে। তারপর ভাবছি যে না, যারা বলছেন তারা তো যতদূর জানি এরকম হবে না, মানে এটা আমার থেকে জীবনেও তারা ভাববেও না, বলবেও না। তো খুব ভালো লেগেছিল যে আমাকে তারা পেমেন্টটা খুব সুন্দরভাবে একদম সম্মানের সহিত একদম একটা খামের ভেতরে ইয়ে করে দিয়েছিলেন। তা আমাকে শুধু বলেছিলেন যে তুমি একটু দেখে নিও। তা আমি ন্যাচারালি করি না, কিন্তু তাও যা হোক অঙ্কটা মিলিয়েছিলাম। তা মিলিয়ে দেখেছিলাম যে সেখানে অ্যামাউন্টটা আমি যেটা লিখেছি তার থেকে অনেকটাই বেশি, মানে বেশ কিছু বেশি। তো আমি যখন তাকে জানাই অন স্পট, তারা যখন জানায়, তারা সেটাকে পুরোপুরি ডিনাই করে, বলে না ওটা তো তোমার সম্মানের জন্য, তোমার ভালো কাজের জন্য, ভালো ব্যবহারের জন্য, এটা তো তোমার কাজের জন্য, আর ওটা তোমার ভালো ব্যবহারের জন্য। আর আমরা দাদা বা বৌদি যাই বলো না কেন, বড় হিসেবে তোমাকে অ্যাপ্রিসিয়েশন জানালাম, তো এটা একটা বড় পাওয়া।